দেশের ফুটবলে শুরু হলো ডুলি বনফিলিও অধ্যায়। প্রথম ট্রেনিং সেশনে ছিলেন ক্যাম্পে যোগ দেয়া ১৬ ফুটবলার। নতুন কোচের অধীনে শুরুর একাদশে ফেরার স্বপ্ন জামালের। তৃতীয় অনুশীলন সেশন আফিদা বাহিনীর। ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে রং হারালো বিসিবি নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে টিকে রইলেন ১৬ জন। বিসিবির এফডিআর এর টাকা খরচ হয়নি সঠিক জায়গায়। অবকাঠামো উন্নয়নেও ছিল না আগ্রহ। অঢেল অর্থের অপচয়ে হতাশ ইসরাফিল খসরু। জানালেন এবার টার্গেট এক্সিলেন্স সেন্টার। এবং ইতিহাস বদলে দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা স্পেনের। বিশ্বমঞ্চে ৭৬ বছর পর লা রোহাদের জার্সিতে নেই রিয়াল মাদ্রিদ ফুটবলার। বার্সার ৮ আর ইপিএল এর ৭ জনে বাজি দে লা ফুয়েন্তে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই দেশের ফুটবলের খবর। আনুষ্ঠানিকভাবে দেশের ফুটবলে শুরু হলো থমাস ডুলি অধ্যায়। ক্যাম্পে যোগ দেয়া ১৬ ফুটবলার নিয়ে প্রথম ট্রেনিং সেশন সম্পন্ন করেছেন আমেরিকান এই কোচ। সঙ্গে সহকারী হিসেবে ছিলেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। সময় দিলে এই কোচিং প্যানেল ভালো করবে বলে প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। অধিনায়ক জামাল ভুঁইয়াও স্বপ্ন দেখছেন ডুলির অধীনে আবারও মূল একাদশে ফেরার। প্রথম দিনই থমাস ডুলিকে অপেক্ষায় রাখলেন ফুটবলাররা। লাল সবুজদের সঙ্গে তার প্রথম ট্রেনিং সেশন। কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়ে নির্ধারিত সময়ে তিনি মাঠে পৌঁছালেও জামালরা এলেন পাক্কা ৪৫ মিনিট পর। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছে অবশ্য সময় নেননি ফুটবলাররা। দ্রুতই নেমে পড়েন নতুন কোচের তালিম নিতে। আংশিক দল হাতে পেলেও মাঠেই প্রথম টিম মিটিং সেরেছেন থমাস ডুলি। ফুটবলারদের জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ করণীয়। হামজা জামালদের নিজের ট্যাকটিক্সের সঙ্গে পরিচিত করতে পছন্দের সহকারী নিয়েই বাংলাদেশে এসেছেন ফিলিপিন্সকে এশিয়ান কাপে তোলা এই কোচ। ডাগআউটে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। ডুলির কোচিং স্টাফে বাকি 2 সদস্য হাসান আল মামুন আর নুরুজ্জামান নয়ন। একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। পাশাপাশি আমাদের সাথে আরেকজন কোচ সহকারী আরেকজন কোচ আসছে, সেও জয়েন করছে। সেও বি লাইসেন্সধারী, ওয়েফা প্রো বি লাইসেন্সধারী, তো সেও জয়েন করছে। তো আশা করি আমাদের দেশি যারা আছে সমন্বয়ে একটা ভালো কিছু আশা করা যায়। উনি অবশ্যই একজন ভালো কোচ। আমার মনে হয় একটু সময় দিয়ে আমরা একটা কিছু ভালো আশা করতে পারি তার কাছ থেকে। আশা করি ভালোই হবে, কারণ উনিও খুবই ভালো কোচ এবং আমাদের প্লেয়াররাও সব আগে থেকেই এই ধরনের ধারণা তাদের আছে। তো আমার মনে হয় কোনো খুব একটা সমস্যা হবে না। এর আগে দুপুরে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করেন ফুটবলাররা। নতুন কোচের অধীনে নতুন অভিজ্ঞতা নিতে মুখে তারাও। তবে জামালের উচ্ছ্বাসটা যেন একটু বেশি, কারণ সামর্থ্য থাকার পরও হাফিয়ার কাবরেরা মোটামুটি যে তাকে ফেলেই দিয়েছিলেন বাতিলের খাতায়। যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। থমাস ডুলির প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন ১৬ ফুটবলার। প্রবাসী ফাহমেদুল যোগ দিয়েছেন এরই মধ্যে। হামজা, সৌমিত, জায়ানদের সরাসরি যুক্ত হওয়ার কথা রয়েছে সান মারিনোতে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এর আগে সান মারিনোর বিপক্ষে আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। হাভিয়ার কাবরেরার বিদায়ের পর বাংলাদেশ দলে দরজা খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। দীর্ঘদিন পর তাকে ফিরিয়েছেন থমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে না খেলা তাজউদ্দিন ও তপু বর্মন আছেন এবার, তবে রাখা হয়নি কিউবা মিচেলকে। ঢাকায় না এসে সরাসরি দলের সঙ্গে সান মারিনোতে যোগ দেবেন হামজা, সমিত ও জায়ান। হাভিয়ার কাবরেরা অধ্যায় শেষে বাংলাদেশ দলের কাণ্ডারি হয়ে এসেছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ও কোচ থমাস ডুলি। এই কোচের নিয়োগ নিয়েও কম নাটক করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখনো খোলাসা করা হয়নি তার চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক ইস্যু। বাফুফে লুকোচুরি করলেও নতুন কোচ এসেই শুরুতেই দিয়েছেন বড় চমক। হাভিয়ার কাবরেরা যুগে নির্বাসিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কপাল খুলেছে অবশেষে। সবশেষ এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দলে ফেরার গুঞ্জন উঠেছিল জিকোর, তবে ভাগ্য সহায় হয়নি। অবশেষে কাবরেরার বিদায়ের পর জিকোকে ফেরালেন থমাস ডুলি।
গোলরক্ষক হিসেবে আছেন আরও দুজন, মিতুল মার্মা ও সুজন। বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়া ডিফেন্ডার তারিক কাজী আছেন ডুলির রক্ষণ ভাগে। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের দলে না থাকা তপু বর্মন ফিরেছেন এবার। ফেরানো হয়েছে তাজউদ্দিনকেও। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বিশ্বনাথ ঘোষ সিঙ্গাপুর ম্যাচের পর এবার সান মারিনো ম্যাচের প্রাথমিক দলেও আছেন। রক্ষণে রাখা হয়েছে শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মনজুরুর রহমানকে। মাঝমাঠে যথারীতি আছেন অভিজ্ঞ জামাল ভুঁইয়া, তার সঙ্গে আছেন সোহেল রানা জুনিয়র ও সিনিয়র মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ কিরমানিকেও রেখেছে বাফুফে। সবশেষ সিঙ্গাপুর ম্যাচে ইনজুরির কারণে সময়টা ভালো যায়নি মোরসালিনের, তবে এবার ফিট থাকায় তাকে রাখা হয়েছে দলে। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম ও জায়ান আহমেদ থমাস ডুলির ক্যাম্পে যোগ দেবেন না ঢাকায়। তারা সরাসরি যাবেন সান মারিনোতে। সেখানে ডুলির সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে এই ফুটবলারদের। আক্রমণ ভাগে আছেন ফাহমিদুল ইসলাম, বসুন্ধরা কিংসের শাহরিয়ার ইমন। দলকে লিগ শিরোপা জেতানো ফয়সাল আহমেদ ফাহিমকেও রেখেছে বাফুফে। এছাড়াও আবাহনী থেকে আছেন মিরাজুল ও ইব্রাহিম, পিডব্লিউডি থেকে মিনহাজুল ও রহমতগঞ্জ থেকে ডাক পেয়েছেন রফিকুল ইসলাম। আগামী 31 মে সান মারিনোতে যাওয়ার কথা ফুটবলারদের। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে নারী সাফের খবর। শুরু হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের উন্মাদনা। প্রথম ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল, আর বাংলাদেশের গ্রুপে থাকা মালদ্বীপকে 11-0 গোলে বিধ্বস্ত করেছে ভারত। এদিকে আজ ম্যাচ না থাকায় হ্যাট্রিক শিরোপা জয়ের মিশন ভারতের গোয়ায় তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশের নারীরা। আফিদা, ঋতুপর্ণাদের নিয়ে অষ্টম আসরের ট্রফি জয়ের বড় স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই এবার ভারতের মাটিতে শুরু হয়ে গেছে আসর। সাফ উন্মাদনায় কাঁপছে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম। বাংলাদেশ মিশন শুরু করবে 2 দিন পর। তার আগে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত নারী ফুটবলাররা। ওয়ার্ম আপ দিয়ে শুধু ফিটনেস নয়, বল নিয়ন্ত্রণ, পাসিং আর নিজেদের মধ্যে ম্যাচ সিনারিতে তৃতীয় দিনের অনুশীলন করেছেন আফিদা, ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে দল এখন আত্মবিশ্বাসী, লক্ষ্য আরেকটি সাফ শিরোপা। আমাদের দলের সার্বিক অবস্থাটা মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করছে, করার পর আমরা এখানে আসছি। ট্রেনিংয়ে আমরা ফেজ অফ প্লেতে ছিলাম, আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে আমরা কিভাবে ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব, এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে, যে শেপটা কিভাবে ঠিক রাখবো উইথ বলে এবং উইদাউট বলে। থাইল্যান্ডে খুব একটা ভালো একটা সেশন করেছি। থাইল্যান্ডে আমাদের ক্যাম্পটা খুব ভালো হয়েছে। সেখান থেকে আমাদের মেয়েরা খুব বুঝতে পারছে যে আমরা কি করতে চাচ্ছি এবং সাফে আমরা কি করব। এটা নিয়ে আমাদের মেয়েরা খুব স্ট্রাগল করছে, খুব ভালো প্র্যাকটিস করতেছে এবং আশা রাখি মেয়েরা খুব ভালো করবে। সাফের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচেও মিলেছে ইতিবাচক ফল। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর 31 মে স্বাগতিক ভারতকে মোকাবেলা করবে লাল সবুজ। প্রতিপক্ষ অলওয়েজ অল টাইম প্রতিপক্ষ তারা সবসময় শক্তিশালী। আমরা তাদের নিয়ে চিন্তা করব। আমরা আগেও চিন্তা করেছি তাদের নিয়ে, যে তাদের সাথে আমরা কিভাবে খেলবো। তাদের ম্যাচটা দেখে আমরা যে সেশনগুলি আছে, আগামী যে সেশনগুলি আছে, সেই সেশনগুলি আমরা সেইভাবে তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই ম্যাচ খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, যে ভালো করার জন্য। ভালো করতে হলে মেয়েরা অনেক স্ট্রাগল করতেছে। শিরোপা ধরে রাখার মিশনে এবার আরো পরিণত বাংলাদেশ। এই দলটির এখন আছে এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে লড়াই করতে হয় তা বেশ ভালো করেই জানা বাটলার শিষ্যদের। তামিম হোসেন, সময় সংবাদ। এবারে ক্রিকেটের খবর। প্রকাশ করা হলো বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন 8 কাউন্সিলর, 7 জনই জেলা ও বিভাগীয় পর্যায় থেকে। চট্টগ্রাম বিভাগ থেকে শরীফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় ভোট ছাড়াই পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈনউদ্দিন চৌধুরী। ক্লাব ক্যাটাগরি থেকে 12 পদের বিপরীতে 16 প্রার্থী লড়াই করবেন, যেখানে আছে তামিম ইকবাল সহ অ্যাডহক কমিটির বেশ কিছু হেভিওয়েট নাম। শেষ দিনে এই ক্যাটাগরি থেকেও নাম প্রত্যাহার করেছেন 2 প্রার্থী। ফারুক বুলবুল ছাপিয়ে তামিম ইকবালের অ্যাডহক কমিটি, আরও একটা বিসিবি নির্বাচন। তবে পরিবর্তন হয়নি নির্বাচনী প্রক্রিয়া, অনেকটা একইভাবে হতে যাচ্ছে আসন্ন বিসিবি নির্বাচন।
7 জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। ঈদের আগে শেষ কার্যদিবসে ছিল মনোনয়ন প্রত্যাহারের সুযোগ। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। আর তাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, তার সঙ্গে মঈনউদ্দিন চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়েই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন অপু। মনোনয়ন তোলার মূল বিষয় ছিল যে যেহেতু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার বোর্ডে নির্বাচনের সুযোগ এসছে। আমি ফেনী থেকে কাউন্সিলর হয়েছি। আমি একজন একেবারে ছোট থেকে ক্রীড়া সংগঠন করে উঠে এসেছি। তো ওই জায়গা থেকে সবারই একটা আগ্রহ থাকে ক্রিকেট বোর্ডে নিজের একটা সুযোগ তৈরি হওয়ার। এটার মূল কারণ ছিল ফেনীর ক্রিকেটকে আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমার মূল ছাত্রটা হচ্ছে ফেনী ক্রিকেট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার তালিকায় আরও আছেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও SM আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগের একমাত্র প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সাল আমিন। এছাড়া ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রার্থী তালিকা থেকে জেলা বিভাগের বাইরে ক্লাব ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও মাহমুদ উর রহমান। 2 প্রার্থী প্রত্যাহার করে নেয়ার পরও এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী আছেন 16 জন, যেখান থেকে নির্বাচিত হবেন 12 পরিচালক। এই ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। এছাড়াও অ্যাডহক কমিটির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন এই ক্যাটাগরিতে। গুঞ্জন আছে ক্যাটাগরি 2 থেকে 10 পরিচালক এরই মধ্যে বাছাই করা আছে। বাকি 2 পদের জন্য লড়াই করতে হবে 6 জনকে। এছাড়াও জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে। খুলনায় 1 পরিচালকের বিপরীতে আছেন 3 জন, আর বরিশালে 1 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 প্রার্থী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অঢেল অর্থ থাকলেও গেল বছরে সেই অর্থ সঠিক জায়গায় ব্যবহার হয়নি। ক্রিকেটারদের ওয়েলফেয়ার ও অবকাঠামোগত উন্নয়নে হয়নি উল্লেখযোগ্য কোনো কাজ, এমন মন্তব্য করেছেন বিসিবি ফিনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এইচপি নিয়ে এরই মধ্যে নিজের বড় স্বপ্নের কথা জানিয়েছেন তামিম ইকবাল। আগামীতে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবি অ্যাডহক কমিটি প্রধানের একটি এক্সিলেন্স সেন্টার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ইসরাফিল খসরু। একটা সময় বিসিবির 900 কোটি টাকার স্থায়ী আমানত নিয়ে বড় কথা বলতেন ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা। সময়ের সঙ্গে বেড়েছে সেই অর্থের পরিমাণ। বর্তমানে প্রায় 1300 কোটি টাকা আছে ক্রিকেট বোর্ডের, কিন্তু প্রশ্ন থেকেই যায় সেই টাকা ক্রিকেটের স্বার্থে কতটুকু ব্যবহার হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কিছু পরিচালক ক্রিকেটারদের ব্যাট, জুতা, এমনকি আইস বাথের বরফের খরচ নিয়েও প্রশ্ন তুলেছিল। অঢেল অর্থ থাকলেও সেগুলো ক্রিকেটের উন্নয়নে ব্যয় করার কোনো আগ্রহ দেখা যায়নি অতীত সভাপতিদের। এত বছরে হয়নি বিসিবির নিজস্ব কোনো স্টেডিয়াম কিংবা মাঠও। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু বলছেন, অর্থ থাকলেও ক্রিকেট বোর্ড তার যথাযথ ব্যবহার করেনি। একটা বোর্ডের অনেক টাকা থাকতে পারে, এই টাকাটা যদি ক্রিকেটারদের পিছনে ব্যয় না হয়, বিনিয়োগ না হয়, তাহলে কোনো লাভ নেই। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য, যেটা আমাদের মূল কনভারসেশনটা হলো কি, আপনার ক্রিকেট ডেভেলপমেন্ট করতে হলে তো আপনার ক্রিকেটের পিছনে আবার বিনিয়োগ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ডেভেলপ করতে হবে, আপনার মাঠ ডেভেলপ করতে হবে, আপনার ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে। আপনাকে যেটাকে ফ্যাসিলিটিস বলেন, সেই ফ্যাসিলিটিস বলতে গেলে নেই। সেই ইনফ্রাস্ট্রাকচারটা ন্যাশনালি খুব, আমি বলবো, খুব নাজুক অবস্থায় আছে। সো এই যে রিইনভেস্টমেন্টটা হওয়া উচিত ছিল ইনফ্রাস্ট্রাকচার, ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের পিছনে এবং প্লেয়ারদের পিছনে, সেই যেই লেভেলে হওয়া উচিত সেই লেভেলে হয়নি। সো এটা এখন হওয়া উচিত। একটা প্লেয়ারকে আপনার প্রস্তুত করতে হলে আপনার ইনভেস্ট করতে হবে সেই প্লেয়ারটার পিছনে। তার পিছনে যদি আপনি যথাযথ ইনভেস্টমেন্টটা করেন, হি উইল পারফর্ম, বিকজ হি অলসো ফিলস দ্যাট আই মিন সামথিং, হ্যাঁ, অ্যান্ড হি ফিলস হি ইজ প্রোটেক্টেড। এইচপি ইউনিট নিয়ে বড় স্বপ্ন বিসিবি সভাপতি তামিম ইকবালের। এরই মধ্যে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনকে। শুধু হাই পারফরমেন্স নয়, ক্রিকেটের পাইপলাইনকে মজবুত করতে বড় পরিকল্পনা তামিম ইকবালের। আমি মনে করি বাংলাদেশের এক্সেলেন্স সেন্টার দরকার, যেটা তামিম অনেকবার বলেছে, যেটা তামিমের একটা স্বপ্ন আছে যে উই নিডেড হাই পারফরমেন্স এক্সেলেন্স সেন্টার দরকার একটা, যেখানে মানে এক্সেলেন্সকে, মানে পারফরমেন্সকে আমরা যেন আরও এলিভেট করতে পারি। কীভাবে করা যায়? সো এই রিসোর্সগুলো, স্পোর্টস সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে, এগুলোকে আমরা কেমনি ইনকর্পোরেট করবো? সো এগুলো আমাদের চিন্তা করতে হবে, এগুলো প্লেয়ারদের জন্য চিন্তা করতে হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।
2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের না থাকা নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, বাংলাদেশ সফরে খর্বশক্তির দল পাঠানোর উদ্দেশ্যে নয়, বরং বিশ্বকাপে তারকা পেস ত্রয়ীকে ফিট হিসেবে পেতেই পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে গ্লেন ম্যাক্সওয়েল অবসর নেয়ায় ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে ক্যামেরন গ্রিনকে। কদিন পরই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অজি ক্রিকেটারদের আইপিএল ও পাকিস্তান ট্যুরের পারফরমেন্সের দিকে নিশ্চয়ই তীক্ষ্ণ নজর রাখবে টাইগাররা। ওয়ানডে ও টি-20 সিরিজে মোকাবেলা করতে হবে ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, মার্নাস লাবুশেইন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পাদের। তবে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। অনেকের মতে বাংলাদেশ সফরকে অত গুরুত্ব দিচ্ছে না বলেই তারকা পেস ত্রয়ীকে ছাড়া খেলতে আসছে অস্ট্রেলিয়ানরা। পাকিস্তানে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় দল নিয়ে কথা বলেছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এই সিরিজগুলোতে স্টার্ক, কামিন্সদের না রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। বেশিরভাগ মানুষই সামনে যে ম্যাচ আছে সেগুলো নিয়ে কথা বলে, কিন্তু 2027 বিশ্বকাপের কথা ভাবলে দেখবেন এই সময়টা ছাড়া আর বিশ্রামের সুযোগ পাবে না। আমরা তাদের নিয়ে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছি। তাদের শতভাগ ফিট হিসেবে চাই, যদিও প্রক্রিয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ সফরের পর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রায় 2 মাস কোনো ফরম্যাটেই খেলা নেই অস্ট্রেলিয়ার। এরপর থেকে টানা খেলার মধ্যে থাকতে হবে তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করলে 21টি টেস্ট, 9টি ওয়ানডে আর 5 টি-20 খেলতে হবে 9.5 মাসে। রয়েছে আইপিএলও। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় স্টার্কের বয়স হবে 37, হ্যাজেলউডের 36 আর কামিন্সের 34 বছর। বিশ্বকাপে এই পেস ত্রয়ীকে সম্পূর্ণ ফিট হিসেবে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও অনেকেরই অভিযোগ, অজি সিনিয়র ক্রিকেটাররা নিজেদের ইচ্ছে মতো বেছে বেছে সিরিজ খেলছেন, যে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ। বাস্তবতা হচ্ছে সবার বয়স হয়েছে, এটা একটা বাড়তি চ্যালেঞ্জ। অনেকেই ভাবতে পারেন এখন প্লেয়াররা বেছে বেছে খেলে, এটা ভুল ধারণা। এগুলো আসলে সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। ক্রিকেটাররা সবসময় খেলার জন্য মুখিয়ে থাকেন। এদিকে গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডারে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে নতুন কৌশলে নীতি নির্ধারকরা। বাংলাদেশ ও পাকিস্তান সফরে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক ভূমিকায়। টপ অর্ডার ছেড়ে তাকে এখন প্রস্তুত করা হচ্ছে ফিনিশার হিসেবে। মিক্সির জায়গা পূরণ করা সহজ নয়, তবে ক্যামেরন গ্রিনের সেই সামর্থ্য আছে। আমরা তাকে লোয়ার মিডল অর্ডারে আরো বেশি ফ্রি লাইসেন্স দিতে চাই। আসন্ন সিরিজগুলো আমাদের এই নতুন কম্বিনেশন পরখ করার সেরা মঞ্চ। অজি হেড কোচের কথায় এটা পরিষ্কার, বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে এবারের বাংলাদেশ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে। মাকসুম আলম খান, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার দিবাগত রাত এবং সোমবার ভোরে 2 ধাপে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে স্বাগতিক স্কটিশরা বাদেও থাকবে নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রুপ পর্বেও ডাচদের প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ। এছাড়াও গ্রুপ 1-এ টাইগ্রেসদের সঙ্গী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের মতো দল। আগামী 12 জুন শুরু হবে বিশ্বকাপ। তবে টুর্নামেন্টে অতীত ইতিহাস খুব একটা ভালো নয় টাইগ্রেসদের। 25 ম্যাচে তাদের জয় মাত্র 3টি। এবারও খুব একটা ছন্দে নেই নিগার সুলতানারা। অধিনায়কের মতো হতশ্রী অবস্থা দলীয় পারফরম্যান্সেরও। স্প্যানিশ ফুটবল ইতিহাসকে বদলে দেয়া এক দল ঘোষণা করলেন লুইস দে লা ফুয়েন্তে। ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দলের সবচেয়ে বড় চমক কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নয়, বরং এক বিশাল অনুপস্থিতি। 76 বছর পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে লা রোহারা। তবে রিয়াল মাদ্রিদ উপেক্ষিত থাকলেও লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার ফুটবলার রয়েছেন 8 জন। ইউরোর ট্রফি আছে শোকেসে, এবার পাখির চোখ বিশ্বমঞ্চে। আর সেই মিশনকে সামনে রেখেই 26 জনের চূড়ান্ত দল সাজিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে এই দল ঘোষণার পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল শোরগোল। কারণ স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদ ফুটবলার। 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটির কেউ সুযোগ পাননি জাতীয় দলে 1950 সালের পর, যা স্প্যানিশ ফুটবল ইতিহাসে প্রথম। স্বাভাবিকভাবেই অবধারিত প্রশ্নটা ধেয়ে গিয়েছিল কোচের দিকে। তবে ক্লাব বৈষম্যের এই বিতর্ককে স্রেফ উড়িয়ে দিলেন দে লা ফুয়েন্তে।
আমি জাতীয় দলের ম্যানেজার, কোন খেলোয়াড় কোন ক্লাব থেকে আসছে সেটা আমি দেখি না। আমার কাছে তারা সবাই শুধুই স্পেনের জাতীয় দলের খেলোয়াড়। সমর্থকদের মতো কোনো আঞ্চলিক মানসিকতা আমার নেই। কে কোন ক্লাবের সেই হিসাব করা বা বিতর্ক ছড়ানোতে আমার কোনো আগ্রহ নেই। রিয়াল মাদ্রিদের শূন্যতার বিপরীতে এই স্প্যানিশ দলে ভরপুর বার্সেলোনার দাপট। দানি ওলমো, গাভি, পেদ্রি কিংবা লামিন ইয়ামাল সহ কাতালান ক্লাবটির ৮ জনকে নিয়ে গড়া হয়েছে দলের মেরুদণ্ড। বার্সা ব্লকের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৭ জন খেলোয়াড় আছেন স্কোয়াডে, যার মধ্যে ম্যান সিটির রদ্রি এবং আর্সেনালের ৩ জন। তবে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের হ্যামস্ট্রিং ইনজুরি, যদিও কোচ দিলেন স্বস্তির খবর। ইনজুরি নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে একদম প্রথম ম্যাচ থেকেই আমরা সবাইকে ফিট অবস্থায় পাবো। আমাদের মেডিকেল টিম এবং ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। আমরা ক্লাবগুলোর সাথে চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। 2 বছর আগে জার্মানির মাটিতে ইউরোপ সেরা হওয়ার পর স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশার পারদ এবার আকাশচুম্বী। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখছে পুরো স্পেন, কিন্তু নিজেদের কি সত্যি ফেভারিট ভাবছে লা রোহারা? আমরা কি নিজেদের ফেভারিট ভাবি এবং বিশ্বকাপ জেতার সক্ষমতা রাখি? হ্যাঁ, অবশ্যই রাখি। তবে তার মানে এই নয় যে জয় নিশ্চিত। ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা বা পর্তুগালের মতো দলগুলো সমান শক্তিশালী, কিন্তু আমরা লড়াই করতে এবং নিজেদের সেরাটা দিতে পুরোপুরি প্রস্তুত। রিয়াল মাদ্রিদের ঐতিহ্য ছাড়াই বার্সেলোনার ছন্দ আর তারুণ্যের শক্তি নিয়ে বিশ্বজয়ের অভিযানে নামছে স্পেন। দে লা ফুয়েন্তের এই বাজি সফল হবে কিনা তা সময়ই বলে দেবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে বিশ্বকাপ শুরুর আগেই উৎসবের আমেজ। ব্রাজিল সমর্থকদের উন্মাদনায় কাঁপছে টেকনাফ। পেন্টাজয়ীদের সমর্থনে পতাকা আর স্লোগানে মুখর মেরিন ড্রাইভ। থমকে গেছে হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসার পরিকল্পনা। ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাওয়ায় সোমবার সম্পন্ন হয়নি আনুষ্ঠানিক ঘোষণার কাজ। আর ওই নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজ না জিতলে লস ব্ল্যাঙ্কোদের কোচ হবার স্বপ্ন ভেঙে যেতে পারে মরিনিওর। কোচ নিয়োগ প্রক্রিয়া ঝুলে যাওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে রিয়াল মাদ্রিদ। 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই ফুটবল জ্বরে কাঁপছে টেকনাফ। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শত শত সমর্থক অংশ নিয়েছেন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রায়। ব্রাজিলের পতাকা, জার্সি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মেরিন ড্রাইভ এলাকা। সমর্থকদের আশা, কার্লো আনচেলত্তির কৌশল আর নেইমার রাফিনিয়াদের নৈপুণ্যে এবার হেক্সা মিশন পূরণ করবে সেলেসাওরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ব্রাজিলের হেক্সা পূরণের অপেক্ষার অবসান ঘটবে কবে? ফিফা বিশ্বকাপে গেল কয়েক আসরের পারফরমেন্সে ভক্তদের মন জয় করতে পারেনি 5 বারের চ্যাম্পিয়নরা। তবুও প্রিয় দলের প্রতি ভালোবাসা কমেনি একটুও, যার প্রমাণ টেকনাফের এই বর্ণাঢ্য র্যালি। বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই বেশি দিন। ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরাও। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে সবুজ হলুদ পতাকা, শত শত মোটরসাইকেলে চড়ে উপজেলা গেট থেকে শুরু করে টেকনাফ স্থলবন্দর হয়ে মেরিন ড্রাইভে 0 পয়েন্টে মিলিত হন কয়েক হাজার সমর্থক। টেকনাফ জুড়ে যেন ফুটবল উৎসব। ভক্তদের আশা, নেইমারের হাত ধরেই এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থে শিরোপা জিতবে ব্রাজিল। নেইমারকে যখন ব্রাজিল মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, তখন বিশ্বকাপের যে আমেজ সেটা কিন্তু আরো 2 গুণ বেড়ে গেছে। মিলিত হওয়ার একটাই উদ্দেশ্য, আমরা ফুটবলটাকে আমরা উপভোগ করতে চাই, বিনোদনটাকে আমরা উপভোগ করতে চাই। ব্রাজিল ফ্যান ক্লাব বলে একটা যে আজকের যে একটা মিছিল দেখলেন, এটা হচ্ছে আমাদের প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানানো। ব্রাজিলের জন্য সবাই দোয়া করবে, আমরা যেহেতু হেক্সা মিশন সাকসেসফুল করতে পারি। তরুণ যুবকদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই র্যালিতে। আয়োজকদের বিশ্বাস, তাদের এই ভালোবাসা পৌঁছে যাবে ব্রাজিলের ফুটবলারদের কাছেও। ব্রাজিল ভক্তরা কতটা ক্রেজি, কতটা ফ্যান বেস এই বাংলাদেশে রয়েছে, আমরা সেটা জানিয়ে দিতে চাই। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে আজকের এই শোডাউনটা আমরা যেন সংবাদ মাধ্যমের মাধ্যমে ব্রাজিল পর্যন্ত পৌঁছায়, সেই কামনা করি। ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ
ভালোবাসার কথা জানে গোটা বিশ্ব। এবারও ব্যতিক্রম নয়। বাড়ির ছাদ, দোকানপাট আর সড়কের পাশে শোভা পাচ্ছে দেশগুলোর পতাকা। প্রিয় দলের পতাকা জার্সি রঙে বাড়ি সাজানো আর বড় পতাকা টাঙানো নিয়েও চলছে প্রতিযোগিতা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বকাপ চলাকালে ম্যাচ খেলতে যাওয়া প্রতিটি দলের ফুটবলার ও সমর্থকদের জন্য নিরাপত্তা জোরদার করা হবে কানাডায়। সফল আয়োজনের জন্য দেশের প্রত্যেক নাগরিককে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্বকাপ সামনে রেখে রাজধানী অটোয়ায় ট্রফি নিয়ে বিশেষ আয়োজনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে এই সময়ে শিশুদের সঙ্গে ফুটবল ম্যাচও খেলেন প্রধানমন্ত্রী। 2026 বিশ্বকাপ দেশের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। কানাডা থেকেও একদিন মেসি, রোনালদোর মতো ফুটবলার বেরিয়ে আসবে বলে বিশ্বাস কার্নির। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 4 বছর পর পর ফুটবল উৎসব এলেই ভেসে যান সব বয়সী সমর্থক। 2026 বিশ্বকাপের জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে কানাডায়। দেশটির তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করতে ট্রফি প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন শহরে। বিশ্বকাপ ফুটবলের ট্রফি রাজধানী অটোয়ায় পৌঁছালে তৈরি হয় চমৎকার আবহ। 48 দলের বিশ্বকাপে এবার 13টি ম্যাচ হবে কানাডায়। এর মধ্যে ভ্যাঙ্কুভারে হবে 7টি, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের 5টি ও নকআউট পর্বের 2 ম্যাচ। টরন্টোতে গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে হবে 6 ম্যাচ। বিশ্বকাপের জন্য আয়োজক 2 শহর ছাড়াও দেশটির অন্যান্য রাজ্যে ফ্যান ফেস্ট সহ বিনামূল্যে খেলা দেখার জন্য থাকবে নানা আয়োজন। অটোয়ায় ফিফা বিশ্বকাপের ট্রফি পৌঁছালে শিশুদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফুটবল মাঠে গোল করার পর মেসি, রোনালদোর মতো উদযাপনে মেতে ওঠেন কার্নি। বিশ্বকাপ উপলক্ষে এই আয়োজনে আলো করেছিলেন ইতালির 2006 বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তা। কানাডার মন্ট্রিলে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন নেস্তা। দেশটির ফুটবলের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার, তাই বিশেষ সম্মাননা জানানো হয় নেস্তাকে। বিশ্বকাপের জন্য কানাডা প্রস্তুত বলেই জানান প্রধানমন্ত্রী। আসর চলাকালে সমর্থকদের জন্য নিরাপত্তা জোরদারের আশ্বাসও দেন তিনি। নতুন প্রজন্মের জন্য এ বিশ্বকাপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন তিনি। ধন্যবাদ জানান নেস্তাকে। এমন আয়োজনে অংশ নিতে পারা সম্মানের। আমাদের দেশে বিশ্বকাপের ম্যাচ হবে, এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আমরা নতুন নতুন আয়োজন দিয়ে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাই। এটা শুধু একটা বিশ্বকাপ নয়, এটা আমাদের সম্মানের সঙ্গে জড়িয়ে আছে। এই আয়োজন সফল করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিরাপত্তা জোরদার সহ প্রতিটি বিষয়ে সবসময় আমরা সতর্ক থাকব। নেস্তাকে ধন্যবাদ আমাদের দেশের ফুটবলের প্রসারে অবদান রাখার জন্য। আশা করছি এই বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে একদিন কানাডাতেও মেসি, রোনালদোর মতো প্রতিভা বেরিয়ে আসবে। বিশ্বকাপ উপলক্ষে প্রতিটি ভেন্যুতে চষে বেড়াচ্ছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। বিশ্বকাপে কানাডার প্রধানমন্ত্রীর এমন সহযোগিতায় মুগ্ধ তিনি। এবারের বিশ্বকাপে গ্রুপ বি তে লড়বে কানাডা। টরন্টোতে 12 জুন তাদের প্রথম ম্যাচ বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে। গ্রুপে আরও আছে সুইজারল্যান্ড ও কাতার। এ 2 দলের সঙ্গে কানাডার ম্যাচগুলো হবে ভ্যাঙ্কুভারে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লিওনেল মেসিকে ঘিরে শঙ্কা। মেজর লিগ সকারে ম্যাচের মাঝেই বদলি হয়ে উঠে যান LM10। চোট নাকি ক্লান্তি সে বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি এখনো। তবে ইন্টার মায়ামি কোচের দাবি, বৃষ্টিতে মাঠ ভারী থাকার কারণেই হয়তো খেলা চালিয়ে যেতে পারেননি এই ফুটবলার। মাঠ ছাড়ার আগে করেছেন জোড়া অ্যাসিস্ট। ফিলাডেলফিয়ার বিপক্ষে তার দল জিতেছে 6-4 ব্যবধানে। একই পরিবারের 9 জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে 5 লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। আজ প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। প্যারা স্পোর্টস কার্নিভালে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন। দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি ইতোমধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশের 64টি জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। সারা বাংলাদেশে আমরা 64টি জেলায় আমাদের যারা প্রতিবন্ধী রয়েছে কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছে
সবাইকে কিভাবে খেলাধুলার মাধ্যমে আমরা তাদের জন্য একটি নতুন ব্যবস্থাপনা, নতুন একটি পরিবেশ, সামাজিকভাবে তারা যাতে সাধারণ মানুষের মতো যাতে বেড়ে উঠতে পারে, সার্বিক বিচার বিশ্লেষণ করে আমাদের সরকার আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য আমরা খেলাধুলার আয়োজন করছি। তাদের প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানদেরকে নিয়ে যে তার হতাশার ভিতরে না ভোগে, লজ্জাবোধ যাতে না করে, তারা যাতে সুস্থ মানুষগুলোর সাথে যাতে বেড়ে উঠতে পারে, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। কুয়েতের কেসিসি টি10 রামাদান লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। ফাইনালে ভারতের সুপার 11কে 12 রানে হারিয়েছে লাল সবুজের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত ক্রিকেট ক্লাবের আয়োজনে কেসিসি টি10 রামাদান লিগ 2026 টুর্নামেন্টে এবার ছিল 20 দল। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার প্রবাসীদের অংশগ্রহণে দলগুলোর সঙ্গে ছিল বাংলাদেশিদের একটি টিম। খুলনা রয়্যাল বেঙ্গল নামে টুর্নামেন্টে অংশ নেন তারা। তবে শুধু অংশগ্রহণেই আটকে ছিলেন না বাঙালিরা, নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা করে নেন ফাইনালে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারতের সুপার 11। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় খুলনা রয়্যাল বেঙ্গল। নির্ধারিত 10 ওভারে 5 উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে 99 রান। 100 রানের জয় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের সুপার 11 লড়াই চালিয়ে যায়। নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে 87 রানের বেশি করতে পারেনি তারা। 12 রানের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। আমরা প্রথম চ্যাম্পিয়ন হয়েছি, আমি আবেগে আপ্লুত আর কি। অনেকদিন আমরা চ্যাম্পিয়ন হই না, পরপর 3টা রানার্স আপ, অবশেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। খেলাধুলার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্বোচ্চ সহযোগিতা করা। আমরা আশা করি ভবিষ্যতে তারা আরো সুন্দর সুন্দর খেলা উপহার দিবে আমাদেরকে। এদিন ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ছিল বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেট প্রেমীদের ভিড়। বাংলাদেশের জয়ের পর মাঠ জুড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের ফুটবলে শুরু হলো ডুলি বনফিলিও অধ্যায়। প্রথম ট্রেনিং সেশনে ছিলেন ক্যাম্পে যোগ দেয়া 16 ফুটবলার। নতুন কোচের অধীনে শুরুর একাদশে ফেরার স্বপ্ন জামালের। এবং 3 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের রং হারালো বিসিবি নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 8 পরিচালক। ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে টিকে রইলেন 16 জন।